রামেশ্বরম মন্দির থেকে সাইট সিইংয়ের সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আমরা ঘুরে দেখেছি রামানাথস্বামী টেম্পল, ধনুষকোডি, ঘোস্ট টাউন, বিভীষণ টেম্পল, কালাম হাউস, ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, বিলন্ডি তীর্থম এবং পাম্বান ব্রিজ। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। বেশ পরিষ্কার আকাশ, বাট মারাত্মক রোদের তেজ রয়েছে এই মুহূর্তে। আমি আপনাদের প্রিয়ম, আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। তো রামেশ্বরম স্টেশনেতে নামি আমরা 8:15 নাগাদ, তাই তো চন্দনদা? 8:15 নাগাদ নামি। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে নিই। আমরা প্রথমে ভেবেছিলাম অটোতে ঘুরবো, বাট এই যে গরম আর রোদের তেজ, এসি ছাড়া এক বিন্দু ঘোরা যাবে না। তো আমরা সবার প্রথমে যাচ্ছি এখন হোটেলেতে। আমাদের হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টা। তো আমরা চেষ্টা করব, দেখি যদি হোটেল মানে আমাদেরকে আগে চেক ইন করতে দেয়, তাহলে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আগে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নেব। তারপরে নেক্সট প্ল্যান প্রথমে তো ভেবেছিলাম যে আমরা নেমে পাম্বান ব্রিজ দেখতে চলে যাব, বাট নামার পর যা দেখছি এখানে টেম্পারেচার মারাত্মক, যেমন গরম তেমন রোদের তেজ। তো এই সময় পাম্বান ব্রিজ গিয়েও আমি শান্তিমতো ঘুরতে পারবো না। একটু বিকেলের দিকে হয়তো যাওয়া যেতে পারে। কেমন গরম? একদম গরম তো ঠিক আছে, গরমটা পরিমাণ থেকে একটু বেশি। সাউথ ইন্ডিয়া ইট ইজ ভেরি নর্মাল। তো আমাদের প্ল্যানটাকে একটু আমরা ডাইভার্ট করেছি, আশা করি তাতে আমাদের সুবিধাই হবে একদম। কারণ এই গরমে এত বেলার দিকে ঘোরা যাবে না, শুধুমাত্র এই মন্দিরটায় পুজো দেবো। আর যদি এপিজে আব্দুল কালামের যে মিউজিয়ামটা রয়েছে, ওনার বাড়িটা রয়েছে, ওটা ভিজিট করব, যেহেতু ওটা কাছে পিঠের মধ্যে পড়ে। বাকি যে দূরে রয়েছে কালকে ভোরবেলা বেরোবো। তো মুকেশের সাথে কথা হলো, টোটাল ও 2,500 টাকা নেবে উইথ এসি। 18খানা জায়গা টোটাল আমরা ভিজিট করব। বাট ধনুষকোটি প্রেফার করলো যে সকাল 6টার সময় আমরা হোটেল থেকে আমরা বেরিয়ে যাব ধনুষকোটির জন্য। টোটাল যেতে ওই 20 থেকে 25 মিনিট মতো সময় লাগবে। আর সকাল 6টাতে ধনুষকোটির গেটও ওপেন হয়ে যায়। সুতরাং আমরা 6:30টার মধ্যে ঢুকে গেলে কী হবে, ওখানটা বললো ফাঁকাতে ভালো মতো আপনারা ঘুরে দেখতে পারবেন সমস্ত কিছু। আপাতত আজকে আমরা পুজো দেবো এবং কালকে সকাল 6টায় ও আসবে, এসে আমাদেরকে ধনুষকোটি নিয়ে যাবে। তো আমি মুকেশের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশানে আমি মেনশন করে দেবো। টোটাল 8 সিটারের গাড়ি এর। আপনারা যদি 8 জনের গ্রুপও আসেন, 7-8 জনের গ্রুপও আসেন, তারও সমস্যা হবে না। এবং আপনারা যদি 2-3 জন, যেমন আমরা 2 জন ছিলাম, ওর গাড়ি আমরা নিয়ে নিলাম। ইভেন আমি ওকে বারণ করছিলাম যে এত বড় গাড়ি তোমার তো লস হয়ে যাবে, বললো যে কোনো ব্যাপার নয়। তো আপনারা অনায়াসে আসতে পারেন। এসে আপনারা যদি চান যে গাড়ি বুক করবেন, তাহলে আপনারা মুকেশকে কন্ট্যাক্ট করতে পারেন। এই কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনার চেক ইন, আমরা বেরোলাম একটুখানি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার। চন্দনদাতেও বলছে কিছু খাবে না, একেবারে পুজো দিয়ে সেই দুপুরবেলা প্রসাদ খাবে। আপাতত দেখি আমি ব্রেকফাস্টের জন্য কি পাই। ব্রেকফাস্ট করে নিয়ে আবার রুমেতে আসবো। তো ব্রেকফাস্টের জন্য ঢুকছি, প্রচুর ভিড়। So our manager has already ordered idli vada. He is having idli vada and I have famous South Indian filter coffee. So this is our manager and this is our blogger Mr. Priyam Prasad. থ্যাংক ইউ সো মাচ। Welcome ji. Is having his breakfast. তো 2 দিন হলো আমি সাউথ ইন্ডিয়া এসেছি। এই ফার্স্ট আমার শুরু হলো সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়া। ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়ে নিয়েছি ইডলি আর একটা বড়া। ইডলিতে আছে 4 পিস ইডলি, পুরো গরম ইডলি, সাথে রয়েছে সাম্বার, চাটনি আর 1 পিস বড়া। কালকে চিকেন আর রাইসের মধ্যে দিয়ে ছিলাম, বাট আজকের দিনটা ভেজ খাবো ঠিক করেছি, তাই না? এরকম ফ্রেশ ভেরি ভেরি খেতে পারো। চাটনিটা, এই সাদা চাটনি আমার খুব ভালো লাগে খেতে। এই সাম্বারটা খুব সুন্দর। So we have started our South Indian journey from Rameshwaram. Mr. Patra has already given his review about the food. It's very fresh and he likes the sambar. And this is the ambience. The whole of the sitting out here and getting their tiffin in the morning hours. And I am waiting for my filter coffee to come so that I can enjoy it. Taste it.
व्हाट यू कॉल इट फूड रुंबा आप लोग अच्छे को क्या बोलते हैं नारसूस कॉफी नारसूस कॉफी ओके नारासुस कॉफी तमिलनाडु का नारसूस कॉफी फेमस गुड कॉफी টেস্ট কেমন रियली आई थिंक यू शुड नीड टू टेस्ट ওকে তো আমি এটা খেয়ে নিয়ে অবশ্যই এই নারাসুস কফিটা আমি টেস্ট করব। এবার আমি টেস্ট করব বড়াটা। অসাধারণ, বড়ার সাথে না টেস্টটা এত সুন্দর, সত্যি বলছি বড়ার সাথে আগে দরকার নেই, শুধু বড়াই তুমি খেয়ে নিতে পারবে। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। কি এটা? ও বাবা, হ্যাঁ अच्छा बहुत अच्छा ওকে, থ্যাংক ইউ बाय সো सर মাচ। बाय बाय Thank बाय you. बाय सर वेलकम सर তো ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। 4 পিস ইডলি, একটা বড়া, একটা প্লেন ডোসা, 3 কাপ নারাসুস কফি আর একটা 1 লিটারের জলের বোতল। টোটাল আমাদের বিল হলো 230 টাকা। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়েই চলে এসেছি অগ্নিতীর্থম। এই গেটটা হচ্ছে অগ্নিতীর্থমের গেট। এটার একটা ইতিহাস আছে, সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। একটু পরেই আসবো এই অগ্নিতীর্থমেতে স্নান করতে। আমরা ব্রেকফাস্টের পর একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ 12:30টার পর মন্দির বন্ধ হয়ে যায়, আবার সেই 3টের পরে খোলে। তো সেই কারণে আমরা সেই সময় একটু ভিড়ও ছিল, যার জন্য তখন আমরা যাইনি। আমরা এই এবার 2:40 বাজে এখন রুম থেকে বেরোলাম, বেরিয়ে এবার অগ্নিতীর্থমে আমরা স্নান করব, করে 22 কুণ্ডে যাব, 22 কুণ্ডে গিয়ে স্নান করব, তারপরে গিয়ে আমরা আবার হোটেলে আসব, হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপর যাব পুজো দিতে। সোজা এইদিকে এটাই হচ্ছে অগ্নিতীর্থম। হোটেল থেকে অগ্নিতীর্থমের ডিস্টেন্স কিন্তু বেশি নয়, খুবই কাছে। পায়ের মধ্যে রীতিমতো ছ্যাঁকা লাগছে, মানে জুতো পরে যাচ্ছি না। তার কারণ হচ্ছে একটাই, আমাদের এখান থেকে অগ্নিতীর্থমে স্নান করে গিয়ে আমাদেরকে ওইদিকে নর্থ গেটে যেতে হবে। মানে অগ্নিতীর্থম হচ্ছে ইস্ট গেটের কাছে, হেঁটে ওখান থেকে নর্থ গেটে যেতে হবে। নর্থ গেটে গিয়ে 22 কুণ্ডে স্নান করে আবার সাউথ গেট দিয়ে বেরোতে হবে। এই অগ্নিতীর্থমে কেউ যদি স্নান ছাড়া পুজো দিতে চান, এই আমার পিছনে পুরোহিতের যে চার্জেস আছে, কোন পুজোর জন্য কত টাকা নেওয়া হয় সেই চার্জেসটা এখানে রয়েছে, সেটা একবার দেখে নিতে পারেন। এই চার্জটার বাইরে কেউ কোনো রকম টাকা নিতে পারে না। সত্যযুগের ঘটনা। মা সীতাকে শ্রীরাম রাবণের কাছ থেকে উদ্ধার করে আনার পর অগ্নি পরীক্ষা দিতে বলেন। অগ্নি পরীক্ষার সময় সেই আগুন থেকে স্বয়ং অগ্নিদেব মা সীতাকে নিয়ে বেরিয়ে আসেন এবং তার পবিত্রতার কথা নিজে মুখে শ্রীরামকে বলেন। তবে অগ্নিদেব এটাও ভাবেন, যদি তার কথা মা সীতার পবিত্রতার প্রমাণ করার জন্য যথেষ্ট না হয়, তাহলে দেবলোকে তার অপমান হবে এবং তিনি তার জায়গা হারিয়ে ফেলবেন। সেই কারণে এ স্থানে তিনি স্নান করে নিজেকে শুদ্ধ বা পবিত্র করেন। তাই এ স্থান অগ্নিতীর্থ নামে পরিচিত। অগ্নিতীর্থমে স্নান করার পর এবার আমরা যাচ্ছি মন্দিরের নর্থ গেটের দিকে। ওখান থেকে আমাদের ঢুকতে হবে 22 কুণ্ডে স্নান করার জন্য। 22 কুণ্ডে স্নান করার জন্য পার হেড আওয়ার 25 টাকা করে নেয়। ওটা গেটের ভেতর থেকেই টিকিট করতে হবে। আমরা পাশের একটা গলি দিয়ে চলে এলাম। এই যে ওই গেটটা হচ্ছে নর্থ গেট, আর ওই দিকটা হচ্ছে ইস্ট গেট পড়ে। খালি পায়ে নিচে পা ফেলা যাচ্ছে না, এতটা তেতে রয়েছে, বিভৎস গরম। এখান থেকে শেড করা আছে, শেডের তলা দিয়ে না গেলে আপনি পা ফেলে হাঁটতে পারবেন না খালি পায়ে, এতটা গরম। এই 22টা কুণ্ডের মাহাত্ম্য ভীষণভাবে এই মন্দিরের সাথে যুক্ত। অবশ্য ভগবান শ্রীরাম তার তীর বিদ্ধ করে এই কুণ্ডগুলোর সৃষ্টি করেছিলেন। তবে কুণ্ডগুলোর ব্যাপারে দুটো কথা প্রচলিত আছে। প্রথমটি হলো, মা সীতা এবং ভগবান শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করার পরে এই স্থানে মহাদেবের পুজো করেন
এবং সেই পুজোতে অন্যান্য দেবদেবীরাও অংশগ্রহণ করেছিলেন। তারা তাদের নিজস্ব তীর্থস্থানের পবিত্র জল প্রতিটি কুণ্ডে উৎসর্গ করেন। এই কারণে এই কুণ্ডগুলোকে বলা হয় পৃথিবীর সমস্ত পবিত্র তীর্থস্থানের জলের মিলনস্থল। আর দ্বিতীয়টি হল রামচন্দ্র তার ভক্তদের পাপ মোচনের জন্য পবিত্র জলের প্রয়োজন অনুভব করেন। তখন তিনি তার ধনুক বা বাণ নিক্ষেপ করে বিভিন্ন স্থানে আঘাত করেন এবং প্রতিটি স্থান থেকে একটি করে পবিত্র জলের কুণ্ড সৃষ্টি হয়। এই কারণে প্রতিটি কুণ্ডের জল ভিন্ন ভিন্ন স্বাদ ও গুণাগুণ সম্পন্ন। ভিতরে এক ফোঁটাও ক্যামেরা অ্যালাউ নেই। আমি যতটুকু সম্ভব রেকর্ড করার চেষ্টা করেছি। আর আমরা 22 কুণ্ডে স্নান করে বেরোলাম। ওখানে 25 টাকা করে টিকিট নেয়। 25 টাকা করে টিকিট কাটার পরে আপনাদেরকে যেতে হবে ভিতরে, গিয়ে একের পর এক কুণ্ড রয়েছে। কুণ্ডগুলোর নাম হচ্ছে ধরুন যেমন লক্ষ্মণ তীর্থম আছে, গভয়া তীর্থম আছে, চন্দ্র তীর্থম আছে, সূর্যা তীর্থম আছে, সীতা তীর্থম আছে, লাস্টেরটা হচ্ছে কোরি তীর্থম। এরকম টোটাল 22খানা কুণ্ড আছে। যে কুণ্ডের জল, হ্যাঁ একটা জিনিস দেখলাম যে আমি যখন অগ্নিতীর্থমে স্নান করলাম, অগ্নিতীর্থমের জল কিন্তু নোনতা ছিল, যেহেতু ওটা একদম বঙ্গোপসাগরের জল। আর এখানে যে 22খানা কুণ্ড রয়েছে, 22খানা কুণ্ডর জল আশ্চর্যজনকভাবে কিন্তু নোনতা নয়, নর্মাল একদম মিষ্টি জল। তো আপনারা যখন রামেশ্বরমে আসবেন অবশ্যই কিন্তু এই প্রথমে অগ্নিতীর্থমে স্নান করবেন, তারপরে 22টা যে কুণ্ড আছে সেই 22টা কুণ্ডের জলে একের পর এক স্নান করবেন। বাইরে অনেক পান্ডা দাঁড়িয়ে থাকে যারা 250 টাকা করে নিয়ে প্রত্যেকে স্নান করিয়ে দেয়, বাট ওসব কোনো কিছু করার দরকার নেই। তো একদম সিম্পলি 25 টাকা দেবেন, টিকিট কাটবেন, গিয়ে কুণ্ডের কাছেই লোক দাঁড়িয়ে থাকে, মাথায় দ্বারা জল ঢেলে দেবে। এরপরে আমরা এখন হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর এখানে আসবো পুজো দিতে। আমি আর কাউকে ভিডিও করে দেখাতে পারছি না, ওই গলিটা দিয়ে ঢুকি না, এখানে এতটা রোদ। রামেশ্বরম মন্দির হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির, যাকে 4 ধামের অন্যতম একটি ধাম হিসাবে মনে করা হয়। যেখানে আছে বিশ্বের সবথেকে বড় মন্দির করিডোর, যা প্রায় 1200 মিটার লম্বা এবং প্রায় 1200টি স্তম্ভ নিয়ে গঠিত। মনে করা হয় ভগবান বিষ্ণু প্রতিদিন এই স্থানে স্নান করেন। এই মন্দিরের পৌরাণিক প্রেক্ষাপট ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাবণকে বধ করার পর শ্রী রামচন্দ্র ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের পুজো করার সিদ্ধান্ত নেন। তখন রাম হনুমানকে কৈলাস পর্বত থেকে একটি শিবলিঙ্গ নিয়ে আসতে বলেন, কিন্তু হনুমান আসতে দেরি করায় সীতা দেবী বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন। রাম এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন, যা রামনাথ স্বামী নামে পরিচিত। হনুমান যখন শিবলিঙ্গ নিয়ে ফিরে আসেন, তখন রাম হনুমানের আনা শিবলিঙ্গটি পাশেই স্থাপন করেন, যা বিশ্বনাথ নামে পরিচিত। এবং রাম ঘোষণা করেন যে আগে বিশ্বনাথের পুজো করার পরেই রামনাথ স্বামীর পুজো করা হবে। এই ঐতিহ্য আজও চলে আসছে। এইবার বলি মন্দির নির্মাণের ইতিহাস। শুরুর দিকে মন্দিরটি একটি কুটির ছিল। পরবর্তীকালে বিভিন্ন রাজবংশের সহায়তায় এই মন্দিরটি গড়ে ওঠে। প্রায় 1300 শতকে পাণ্ড্য রাজবংশের শাসনকালে মন্দিরটির প্রথম উল্লেখযোগ্য একটি কাঠামো পায়। এরপরে বর্তমান মন্দিরটির বেশিরভাগ অংশই আমরা যা দেখতে পাই সেগুলো 1600 থেকে 1800 শতকের মাঝে নায়ক রাজবংশের শাসনকালে নির্মিত। এই রাজারা মন্দিরের বিশাল করিডোর, টাওয়ার এবং অন্যান্য প্রধান অংশগুলো তৈরি করেন। সবশেষে আমি এটাই বলবো, রামনাথস্বামী বা রামেশ্বরম মন্দির কেবল একটি পুজোর স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, পুরাণ এবং স্থাপত্যের একটি জীবন্ত ইতিহাস। গুড মর্নিং। আজকে আমাদের রামেশ্বরমের দ্বিতীয় দিন। তো সকালবেলা এখন 6:15 বাজে। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ধনুষকোটির উদ্দেশ্যে। সকাল 6টায় ধনুষকোটি ওপেন হয়ে যায়। তো আমরা একদম আশা করছি 6:40 কি 6:45 মধ্যে ধনুষকোটি ঢুকে যাব।
যখন আপনারা ধনুষকোটি যখন ভিজিট করতে আসবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ওপেন থাকে। এখানে একটা চেকপোস্ট ছিল, ওই চেকপোস্টটা সকাল 6টায় ওপেন করে আর বিকেল 5টায় ক্লোজ করে দেয়। রাস্তাটা দেখুন একবার কতটা সুন্দর। ওটা দেখতে পাচ্ছেন ওইদিকে, ওটা হচ্ছে বিভীষণ টেম্পল। তো যখন আমরা ফিরে আসবো ধনুষকোটি থেকে, তখন ওই বিভীষণ মন্দিরটা আমরা ভিজিট করব। এই ধনুষকোটির রাস্তায় এটাই হচ্ছে সবথেকে মানে দেখার মতো জিনিস, সেটা হচ্ছে আপনার লেফট সাইডে পড়বে শান্ত নীলাভ বঙ্গোপসাগর, আর ঠিক ডান দিকে পড়বে উত্তাল ঢেউ দিয়ে ভারত মহাসাগর। আসলে যদি আপনারা দেখেন তাহলে এই বঙ্গোপসাগর, অ্যাকচুয়ালি এটাকে বঙ্গোপসাগর বলা হয় না, এটাকে বলা হয় গালফ অফ মান্নার। সামনে আসছে ধনুষকোটির লাইট হাউস। ওটা হচ্ছে ধনুষকোটি লাইট হাউস। ধনুষকোটির নামটি এসেছে ধনুষ অর্থাৎ ধনু এবং কোডি অর্থাৎ প্রান্ত শব্দ থেকে। এর পিছনে রয়েছে সরাসরি রামায়ণের এক গুরুত্বপূর্ণ কাহিনী। কথিত আছে যে ভগবান শ্রীরাম লঙ্কায় পৌঁছানোর জন্য সমুদ্রের ওপর দিয়ে রাম সেতু নির্মাণ করেন। বানর সেনার সহায়তায় এই সেতুটি তৈরি হয়েছিল, যা রামেশ্বরম থেকে লঙ্কার মান্নার পর্যন্ত বিস্তৃত ছিল। রাবণকে বধ করার পর যখন বিভীষণ রামকে অনুরোধ করেন যে তিনি যেন এই সেতুটি ধ্বংস করে দেন, যাতে ভবিষ্যতে কোনো রাজা এটি ব্যবহার করে ভারতে আক্রমণ না করতে পারে, তখন রাম তার ধনুকের এক প্রান্ত দিয়ে সেতুটির উপর আঘাত করেন। এই আঘাতের ফলেই সেতুটি ভেঙে যায় এবং তারপর থেকেই এই স্থানটি ধনুষকোটি নামে পরিচিতি লাভ করে। এখানে দুটি প্রধান সমুদ্রের মিলন ঘটে, একটি হলো শান্ত ও নীলচে বঙ্গোপসাগর এবং অন্যটি হলো উত্তাল ও গভীর নীল ভারত মহাসাগর। দুই সাগরের জলের রং, প্রকৃতি এবং ঢেউয়ের ধরন সম্পূর্ণ ভিন্ন, যা খালি চোখে স্পষ্ট দেখা যায়। এই মিলনস্থলটি তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। আমরা এই ধনুষকোটির একদম এন্ড পয়েন্টটা ঘুরলাম। এবার যাচ্ছি ধনুষকোটির যে মেন টাউনটা রয়েছে ওখানটা। যখন ওখানে জনবসতি ছিল, তো সেই সময় ওখানে পুরনো চার্চ, পুরনো রেলওয়ে স্টেশন ইত্যাদি কিছু জিনিসের অবশিষ্ট রয়ে গেছে। তো সেই জায়গাটাই আমরা এবার ভিজিট করব। সো আমরা এলাম 1964 সালের 22শে ডিসেম্বরের আগে। ধনুষকোটি যেই শহরটা ছিল ব্রিটিশদের কন্ট্রোলে, ব্রিটিশরাই তৈরি করেছিল এই শহরটা। ধনুষকোটি শুধুমাত্র তার পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত নয়, এর রয়েছে এক ট্র্যাজিক আধুনিক ইতিহাস। 1964 সালের আগে ধনুষকোটি ছিল এক ব্যস্ত ও সমৃদ্ধ জনপদ। এখানে একটি রেল স্টেশন, একটি হাসপাতাল, একটি গির্জা এবং ছোটখাটো বাজার ছিল। এটি ছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ বন্দর। কিন্তু 1964 সালের 22শে ডিসেম্বর রাতে এক ভয়াবহ ঘূর্ণিঝড় ধনুষকোটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। প্রচণ্ড ঢেউ এবং ঝড়ের তাণ্ডবে পুরো শহরটি জলের নিচে চলে যায়
এই বিপর্যয় হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেয় এবং শহরটিকে পরিণত করে একটি ভুতুড়ের স্থানে। এরপর থেকে সরকার ধনুষকোটিকে একটি ভুতুড়ের শহর বা বাসস্থানের অযোগ্য এলাকা হিসাবে ঘোষণা করে। আজও এখানে রাত্রিবেলায় এখানে আর কেউ থাকে না, গোটা 2-3টে ফ্যামিলি হয়তো এখানে রাত্রিবেলা থাকে এবং তারা যে পুজো করে ভগবানকে, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এখানে, তাই সেই ভগবানের পুজো করা হয়। এটা কি নাগদেব নাকি? হ্যাঁ, ও এখানে নাগদেবের পুজো করা হয়। আর এখানকার মানুষ তাদের জলের চাহিদা মেটানোর জন্য একটা কুয়ো রয়েছে এখানে। বাট এই কুয়োটার রহস্য আছে একটা, সেটা হচ্ছে আশ্চর্যজনকভাবে সমুদ্রের জল তো নোনতা, বাট এই কুয়োর জল কিন্তু এখানকার মানুষ খায়। গোটা এই ধনুষকোটি শহরের মধ্যে এই একটাই কুয়ো রয়েছে যেখানে জল মিষ্টি। চলুন এবার ফেরার পালা। আমরা ফেরার পথে ধনুষকোটি যে রেল স্টেশনটা ছিল, শুনেছি ব্রিটিশদের টাইমে নাকি চেন্নাই থেকে ডিরেক্ট ট্রেন আসতো এই ধনুষকোটি, এবং এই ধনুষকোটি থেকে যারা শ্রীলঙ্কায় যেত, ধনুষকোটি থেকে তারা স্টিমার বা বোটে করে শ্রীলঙ্কায় যেত। তো এই ধ্বংসপ্রাপ্ত রেল স্টেশনটাও আমরা গিয়ে একবার দেখে নেব। তার থেকে বড় একটা জিনিস কি জানিস? কি বলো? এই যখন এই যে সাইক্লোন, যে 22শে ডিসেম্বরের যে সাইক্লোনটা, হ্যাঁ, এই শহরটাকে ধ্বংস করেছে, হ্যাঁ, সেদিন ঠিক সেই সময় সেই সাইক্লোনই হ্যাঁ, পাম্বান ব্রিজে একটা ট্রেন ছিল, হ্যাঁ, এই ট্রেন সমেত ব্রিজ উখড়ে ফেলে দেয়। আচ্ছা, একজ্যাক্ট ফিগার তো সেই সময়ে তো একজ্যাক্ট ফিগার দেওয়া যেত না, আর গভর্নমেন্টের কাছে লুকানোর অনেক জায়গাও ছিল। বাট এখন সব এতটা সোশ্যাল মিডিয়া বা এত মানে বললো সোশ্যাল মিডিয়ার এত মানে বিস্তারের জন্য এইসব জিনিস এখন আর লুকানো যায় না। কিন্তু সেই সময় আশা করা যায় এরকম কিছু একটা তো হয়েছিল। মনে রাখবি দ্যাট ইয়ার ওয়াজ 1964। ধনুষকোটি মেন শহরটা থেকে একদম সামনে হাঁটা পথেই রয়েছে ধনুষকোটি যেই রেল স্টেশনটা ছিল ব্রিটিশদের টাইমে, এটা হচ্ছে সেই ধনুষকোটি রেল স্টেশনের অবশিষ্টাংশ। ব্রিটিশদের টাইমে এই রেল স্টেশনটাই চেন্নাই থেকে ডিরেক্ট ট্রেন আসতো এবং এই ধনুষকোটি শহরে, এবং তারপরে এখান থেকে কেউ যদি শ্রীলঙ্কায় যেত, ইন্ডিয়ান যে বিজনেস ছিল অনেকটা ডেভেলপ করেছিল, তো সেই টাইমেই এখান থেকে যদি শ্রীলঙ্কায় যদি যাওয়ার থাকতো কেউ, তো বোটে করে বা বিভিন্ন স্টিমারে করে, জাহাজে করে তারা শ্রীলঙ্কায় যেত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই সময় থাকা রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে। এই যে আমরা যদি রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে দাঁড়াই, তাহলে তো এটা তো আশা করি এখানটা তো রেলওয়ে ট্র্যাকটা ছিল। সেই সময় 1964 সালে 22শে ডিসেম্বর একটা ঝড় সব কিছু তছনছ করে দিয়ে গেছিল। আর এই রেল স্টেশনটার পাশেই রয়েছে রামের পায়ের চিহ্ন আছে, রামের সেই পদচিহ্নটাকে এখানে পুজো করা হয়। চলুন সেটাও দেখতে যাব। ব্ল্যাক কালারের স্টোন দিয়ে বানানো রামের পায়ের চিহ্ন ওখানে রয়েছে। বলা হচ্ছে যে ওই পায়ের চিহ্নটার নিচে যে সিমেন্টের ব্লক টাইপ বানানো রয়েছে, তার নিচে নাকি রয়েছে অ্যাকচুয়াল রামের পায়ের চিহ্ন, যেটাকে পরবর্তীকালে সিমেন্ট দিয়ে কভার করে তার ওপরে একটা পাথরের পায়ের চিহ্ন বানিয়ে সেটাকে পুজো করা হয়। আর না, এখানে করার কারণও আছে না, নাহলে অনেকে আমাদের অনেক বড় বড় প্রভু আছে যে গিয়ে নিজের নাম লিখে দেবে। হ্যাঁ, সেটাও তো হবে, মানে গণতান্ত্রিক দেশেতে গণতান্ত্রিক অধিকার ফলাবে। সব কিছু খাওয়া হয়নি, তো একটুখানি টি ব্রেক নেব, একটু এবার এখান থেকে চা খাবো। ওকে, চায় না করবো চা। এটা বড় আচ্ছা, একদম ব্রেডের মতো। আচ্ছা, একদম। সো এটা ময়দা দিয়ে বানানো একটা পকোড়া টাইপ, যেটা খেতে ব্রেডের মতো লাগছে। একটুখানি দেখি, বললো এটা একটু মিষ্টি খেতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ময়দা দিয়ে
ওটাকে রাউন্ড মতো শেপ দিয়ে ওটাকে ফ্রাই করেছে, আর একটু মিষ্টিও রয়েছে জিনিসটা। ডাল বড়া, যেটা আমাদের ওখানে ফুলুরি বলে বিক্রি করা হয়। চন্দনদাকে আমি বললাম যে বিস্কিটটা নিয়ে আসার কথা, গাড়িতেই রয়েছে, নিজে নিয়ে এলো, নিজে খাবে না বলে। নামার সময় চা কফি নিয়ে প্রচণ্ড অ্যাসিডিটির জ্ঞান দিল, এসে বলছে আমি পকোড়া খাবো, পকোড়া দিয়ে কফি খাবো, যেটা কিন্তু আরও বেশি অ্যাসিড করবে। তো এটাই ওর অ্যাসিড করবে না, ও শুধু বিস্কিট দিয়ে চা খেতে গেলেও কিন্তু ওর অ্যাসিড করে যেত। এই হচ্ছে সেই স্যাম্পেল যে এত জ্ঞান দেয়। বাচ্চা ছেড়ে এখান থেকে একটা বিস্কিটের প্যাকেট আনতে পারছে না। বিস্কিটের প্যাকেটটা ওর ব্যাগেতে ঢোকানো আছে। আপনারা বলুন, অন্যের ব্যাগে কি হাত দেওয়া উচিত? হ্যাঁ, আর জন্য দেয় না কোনোদিন। আমি কবে দিয়েছি তোমার ব্যাগে হাত? আমার মোবাইলে হাত দিয়ে দিয়েছিস, আবার মোবাইলে ওর পারমিশন নিয়ে দিয়েছি, তাও আমি লক খুলি, নিজে লক খুলে দিয়েছি। হ্যাঁ, ওদিকে আমাদের মুকেশ বসে আছে, দ্য মিল্কম্যান। মুকেশ কিন্তু ঠিকই বলেছিল, চাটা খুব সুন্দর খেতে, সত্যি। মানে আমাদের ড্রাইভার আগে থাকতেই বলছে আমি চা খাবো। ও চায়ের জন্য কোথাও দাঁড়ালো না, বললো যে এখানে একটা দোকান আছে ছোট, এখানে চা খুব সুন্দর পাওয়া যায়, রিয়েলি চাটা খুব সুন্দর। আমি একটা চা খাবো নিশ্চয়ই। ওয়ান মোর টি। নোটি পড়ুঙ্গা। এতটাই সুন্দর খেতে চাটা, আমি আরও 1 কাপ নিলাম। তুমি কি কফি নেবে? হ্যাঁ, ওকে। আর কফি নেবে না, অ্যাসিড হয়ে যাবে তাই জন্য। তো আমরা এবার যাচ্ছি 11 बजे के आएंगे। বিভীষণের মন্দির দেখতে, সামনেই আছে, এই রাস্তাতেই পড়বে। ठीक है सर, ओके 3 बजे के, ठीक है। তো এখন জানতে পারলাম যে আমাদের মুকেশ রয়েছে, সে MBA কমপ্লিট করেছে ল ম্যানেজমেন্টে। ভাবুন একবার, MBA কমপ্লিট করেছে ল ম্যানেজমেন্টে, ও রামেশ্বরম ছেড়ে বেরোতে চায় না, তাই জন্য ও এখানে রামেশ্বরম ট্যুরিজমের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের আন্ডারে গাড়ি চালায়, ইভেন যারা এখানে ভিজিট করতে আসে, যারা ট্যুরিস্ট আসে তাদেরকে ঘোরায়। তো ये मुकेश, तुम ट्राई क्यों नहीं करते हो रामेश्वर हैदराबाद इस साइड में जॉब के लिए? वैसे जॉब मिलता है, बट इधर से हमको अच्छा है। अच्छा, और चेन्नई पे 6 मंथ वर्किंग किया सर। ओके, मंथली 30,000 सैलरी, बट कंफर्टेबल नहीं है सर। अच्छा, वर्क प्रेशर ऐसे ना, हम लोग अच्छा में न्यू आदमी रहेंगे, अच्छा फ्रेंड्स। ओके ओके ओके। ও চেন্নাইতে 6 মাস জব করেছিল, 30,000 টাকা স্যালারি পেতো, বাট ওর মন বসতো না ওখানে। এখানে ওর বন্ধু বান্ধব, ফ্যামিলি সব কিছুই রয়েছে, আর এখানে বিভিন্ন মানুষের যারা ঘুরতে আসে তাদের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টেটের মানুষের সাথে ওর পরিচয় হয়, ওর এই জিনিসটা খুব ভালো লাগে, তাই জন্য রামেশ্বরম ছেড়ে আর কোথাও যেতে চায় না। ভালো গরম পড়ে গেছে কিন্তু, বলো চন্দনদা। চলে এলাম বিভীষণের মন্দিরেতে। এদিকে হচ্ছে বিভীষণের মন্দিরের এন্ট্রান্স, আর ওদিকটা হচ্ছে বঙ্গোপসাগর। চলুন আগে মন্দিরটা ঘুরে আসি, তারপরে এই মন্দিরের ব্যাপারে আমি আপনাদেরকে জানাচ্ছি। এই নারকেলগুলো খেতে হবে। সে তো খাবোই। আমি আছি এখন রামেশ্বরমের ধনুষ্কোটি যাওয়ার পথেই বিভীষণ মন্দিরের কাছে। এখানে বিভীষণকে পুজো করা হয়, তার কারণ হচ্ছে একটাই, আমরা সবাই জানি যে বিভীষণ রামের ভক্ত ছিলেন, এবং একমাত্র বিভীষণই ছিলেন রাবণের বংশের মধ্যে যে ধর্মের স্বাদ দেয়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন রাবণকে বধ করে রাম এখানে ফিরে আসে, তখন লঙ্কা ছিল সিংহাসন ছাড়া, এবং রাম কখনোই সেই লঙ্কার রাজত্ব চায়নি।
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে লঙ্কার রাজা কে হবে, তো সেখানেই এই মন্দিরে এই স্থানে দাঁড়িয়েই বিভীষণের রাজ্যাভিষেক করেছিল ভগবান শ্রীরাম। রাবণের বধের পরেই সে লঙ্কার রাজা হয় বিভীষণ। চলো এবার একটু ডাব খাই। হ্যাঁ, The orange one. অরেঞ্জ কেন? অরেঞ্জ কেন? কারণ গ্রিনটা সবসময় খাই। বিভীষণের মন্দির দেখে এবার আমরা সোজা যাচ্ছি রামেশ্বরম। ওখানে স্যার এপিজে আব্দুল কালামের যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে আমরা ভিজিট করবো। বাট হ্যাঁ, ওটাই, ওনার বাড়ির ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমাকে ভিতর ক্যামেরা ঢুকতে হবে। আমি ঢুকে আগে দেখে তারপর আমি বেরিয়ে এসে আপনাদেরকে জানাবো যে ওখানে আমরা কী দেখলাম। আমরা এই মুহূর্তে চলে এসেছি স্যার এপিজে আব্দুল কালামের যে বাড়িটা রয়েছে সেটা ভিজিট করার জন্য। প্রথমে শপিং মল পড়বে, তারপরেই রয়েছে এপিজে আব্দুল কালামের বাড়িটা। শপিং মলে ক্যামেরা অ্যালাউ আছে, বাট যে স্যার এপিজে আব্দুল কালামের যে বাড়িটা আছে সেখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। 1931 সালে 15ই অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালাম রামেশ্বরমের এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে আমি এসেছি ডক্টর এপিজে আব্দুল কালাম যে স্কুলে পড়াশোনা করতেন ওই স্কুলটাতে। ভিতরে তো অ্যালাউ নেই, বাট আমি আপনাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি। এটা হলো ডক্টর এপিজে আব্দুল কালামের স্কুল। বাড়ি থেকে একদম কাছে, মানে একটা গলি পার করলেই মেন রোডটা ক্রস করলেই ওনার স্কুল। আসলে এই ধরনের মানুষ যারা ছিলেন, যে সমস্ত ব্যক্তিত্ব, এগুলো শুধু মানুষ নয়, এনারা একটা ব্যক্তিত্ব আমাদের ভারতের। তো তাদের জীবনের ব্যাপারে জানতে খুবই ইচ্ছা করে এবং তাদের লাইফস্টাইল যেটা ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ির ভেতর রয়েছে, মানে সে পুরনো বাড়িটা তো আর নেই, এখন এটাকে সরকার অনেকটাই ডেভেলপ করেছে। আপনারা গেলে ভিতরে দেখতে পাবেন যে ওনার বাড়ির ভিতরে রয়েছে, উনি মানে পুরনো বাড়ি ওনার কেমন ছিল সেই ছবিও দেখলাম। ইভেন উনি যেই ড্রেসটা পরে উনি সুকোই 30-তে একবার চড়েছিলেন ওই ড্রেসটাও রাখা রয়েছে। এছাড়াও রয়েছে উনি যখন পদ্মভূষণ পেয়েছিলেন, পদ্মবিভূষণ পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন, ওই সমস্ত অ্যাওয়ার্ডগুলো ওখানে রাখা রয়েছে। ভিতরে একদমই ক্যামেরা বা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। আপনারা জাস্ট দেখে আসতে পারেন যে মানুষটা কীভাবে থাকতো, সবই ফটোগ্রাফির থ্রুতেই। মানুষটা কীভাবে থাকতো, তার লাইফস্টাইল কী ছিল, সেই জিনিসটা আপনারা গিয়ে নিজে চাক্ষুষ করে আসতে পারেন, ভালো লাগবে। রামেশ্বরমে এলে এই ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িটা কেউ মিস করবেন না। बहुत गर्मी है। हाँ, घर गए थे, फ्रेश हो गए? ওকে। সো আমরা বেরিয়ে পড়লাম, এখন 4টে বাজে। একদম মানে ধরুন 10টার পর তো এই রামেশ্বরমে ঘোরা যাচ্ছে না, এতটা গরম। তো এখন আমরা বেরোলাম, যাচ্ছি এবার পম্বন ব্রিজে ওই সাইডটায়। পম্বন ব্রিজে ওই সাইডে যেতে গেলে একটা মিঠা পানি পড়ে, ডক্টর এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল পড়ে, আর একটা পম্বন ব্রিজ। এই তিনটে দেখে আবার ফিরে আসবো। রাত্রির 8:30টায় রয়েছে আমাদের বাস। আমরা এসে গেছি এখন ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল যেটা রয়েছে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালামের সমাধি আছে এবং ডক্টর এপিজে আব্দুল কালামের ব্যাপারে সমস্ত কিছু রয়েছে এই মেমোরিয়ালের ভিতরে। বাট মেমোরিয়ালটার ভিতরে আপনাদের ফোন আপনি নিয়েও ঢুকতে পারবেন না, ক্যামেরা কোনো রকমভাবেই অ্যালাউ নয়। ইভেন সিগারেট বলুন, মাচ বক্স বলুন, কোনো কিছুই ভিতরে অ্যালাউ নেই। সুতরাং আমি আপনাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি, আর ভিতরে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি না। বাট আমি কি দেখলাম সেটা আমি এসে আপনাদেরকে অবশ্যই জানাবো। ওটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের মেমোরিয়াল। এই মেমোরিয়ালটা পম্বন ব্রিজ যাওয়ার পথেই পড়বে, বাট 5টার সময় বন্ধ হয়ে যায়। আপনাকে কিন্তু 5টার মধ্যে এসে ভিজিট করতে হবে এই ডক্টর এপিজে আব্দুল কালামের মেমোরিয়ালটা। ডক্টর এপিজে আব্দুল কালামের মেমোরিয়ালটা দেখে এবার যাচ্ছি মিঠা পানি যেই জায়গাটা আছে সেই জায়গাটা ঘুরতে। বাট রামেশ্বরমে আমার যদি সবথেকে ভালো জায়গা যদি বলেন যে কোনটা লাগলো, আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি পার্সোনালি বলবো
এই ডক্টর এপিজে আব্দুল কালামের যে মেমোরিয়ালটা রয়েছে এইটা মাস্ট ভিজিট প্লেস। এটা কিছু দেখেন চাই নাই দেখেন, এই ডক্টর এপিজে আব্দুল কালামের যে মেমোরিয়ালটা আছে এটা কিন্তু অবশ্যই দেখতে আসবেন। মানে ওনার জন্ম থেকে শুরু করে ওনার সমাধি, উনি জীবনে কি কি করেছেন, কি কি পেয়েছেন, মানে কি কি ওনার অ্যাচিভমেন্ট, সমস্ত কিছু এই মেমোরিয়ালটার মধ্যে। ফটো থেকে শুরু করে ওনার সার্টিফিকেট, উনি গীতা পড়েছিলেন, উনি কোরআন পড়েছিলেন, উনি বাইবেল পড়েছিলেন, সমস্ত কিছু ওনার ব্যবহার করা চায়ের কাপ, প্লেট, উনি যেখানে যেই থালাতে খেতেন, চশমা, সমস্ত কিছু এখানে রাখা রয়েছে মেমোরিয়ালটার ভিতরে। মানে ইনডোরেতে আপনি পাবেন ব্রহ্মস মিসাইল বলুন, অগ্নি মিসাইল বলুন, এই ধরনের মিসাইলগুলোর 1:20 স্কেলে। দ্যাট মিন্স ধরুন যেই সাইজটা আপনি দেখতে পাচ্ছেন সেই সাইজ থেকে 20 গুণ বড় অ্যাকচুয়াল সাইজগুলো হয়, সেগুলোর 20 ভাগ সাইজ নিয়ে এখানে রেপ্লিকা হিসাবে দেখানো আছে। ইভেন আপনি যখন মেমোরিয়ালের ভিতর থেকে বাইরে বেরোবেন, তখন বাইরে বেরিয়েও আপনি একটা অগ্নি মিসাইলের অ্যাকচুয়াল যে কী সাইজ হয় সেটাও রাখা রয়েছে। অসাধারণ জায়গা আমি বলবো। মানে এত কিছু তো এইটুখানি সময়ের মধ্যে বলা সম্ভব হয় না, তো যতটুকু বলতে পারলাম ততটুকু শুনে আপনারা যদি আসেন, আপনারা কেউ মানে হতাশ হয়ে যাবেন না। এবং সমস্ত কিছু, সব কিছুর মাঝখানে রয়েছে ওনার সমাধিটা, যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল। সেই জায়গাটা বেশ সুন্দরভাবে পাথরের বেদি করে রেখে, চাদর ছড়িয়ে, ফুল দিয়ে খুব সুন্দরভাবে রাখা আছে। অসাধারণ জায়গা এই জায়গাটা। এবার আমরা যাচ্ছি মিঠা পানি দেখতে, সমুন্দর মে মিঠা পানি। তো আমরা এলাম মিঠা পানি। অ্যাকচুয়ালি জায়গাটাকে বলা হয় বিলন্ডি তীর্থম। এখানটা দেখতে পাবেন হিস্ট্রি অফ বিলন্ডি তীর্থম। দ্য লর্ড রামা মেড। ভগবান শ্রী রাম যখন সীতাকে নিয়ে এসেছিলেন এখানে, রাবণের কাছ থেকে উদ্ধার করে, তখন দাঁড়িয়ে এখানে ভগবান শ্রী রাম তার ধনুষ দিয়ে এখানে একটা কুণ্ডের তৈরি করেছিলেন, যেখানে সীতা তার তৃষ্ণা মেটায়। তো সেই জায়গায়, তাই জন্য এই জায়গাটা বলা হয় বিলন্ডি তীর্থম। এটা হচ্ছে বিলন্ডি তীর্থম যেটা রয়েছে তার ব্রিজ, সামনে রয়েছে কুণ্ডটা, ওই কুণ্ডে আছে মিষ্টি জল, যেটার ইতিহাস আমি আপনাদেরকে বললাম। আর সত্যি কথা বলতে ভগবান শ্রী রাম বলুন, মহাদেব বলুন, বিষ্ণু বলুন, সবাই না খুব সুন্দর সুন্দর জায়গা সিলেক্ট করতো আমাদের, হ্যাঁ তাই না? সে কেদারনাথ হোক আর রামেশ্বরম হোক, প্রতিটা জায়গায় কিন্তু ন্যাচারালি খুব সুন্দর। তো এই হলো বে অফ বেঙ্গল, আর তার মাঝে এই কুণ্ডটা, যেটা ভগবান শ্রীরাম বান দিয়ে তার এই কুণ্ডটা সৃষ্টি করেছিল মা সীতার তৃষ্ণা মেটানোর জন্য। এই জলটা কিন্তু সত্যি মিষ্টি, আমি খেয়ে দেখলাম। আমি আর এই মন্দিরটা ঢুকলাম না, ঠিক আছে? কাল থেকে এত মন্দির ঘুরেছি, আর ভালো লাগছে না মন্দির ঘুরতে আমার। সত্যি অপূর্ব জায়গা। এটাও আপনারা আসতে পারেন এখানে, এটারও একটা ইতিহাস আছে, তাই জন্য এখানে একটা অলরেডি রিসর্ট আছে, আর এখানে একটা রিসর্ট হচ্ছে। তো পরবর্তীকালে এলে দেখি এগুলো যদি কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায়, তো আমি থাকবো এসে এখানে, কারণ থাকতে ডিরেক্ট বে অফ বেঙ্গল খুব ভালো লাগবে। ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল, তারপরে বিলন্ডি তীর্থম, এরপর আমরা যাচ্ছি পাম্বান ব্রিজ। প্রায় 2.5 কিলোমিটারের যে পাম্বান রোড ব্রিজটা আছে সেটার ওপরে রয়েছি। জাস্ট একবার দেখুন যে কতটা অসাধারণ লাগছে। আর ওখানে যদি মেঘ যদি না থাকতো, সানসেট হচ্ছে, আরও দৃশ্যটাকে না আরও মনোরম করে তুলতো। চলে এলাম পাম্বান ব্রিজ। জাস্ট দেখো এখানে, দেখুন এই জায়গাটা, এই বোর্ড নিয়ে পুরো জায়গাটা রয়েছে। এবার ভাবুন একবার যে ড্রোনেতে কেমন আসতো। রিয়েলি আমি DJI Mini 2টা থাকার জন্য এখানে যে এয়ার প্রেশার আছে ওটা নিতে পারবে না। সো আই এম রিয়েলি সরি, আপনাদেরকে আমি ড্রোন ভিউ দেখাতে পারছি না। এইটা প্রায় 2345 মিটারের এই ব্রিজটার অ্যাকচুয়াল নাম হচ্ছে
আর নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। এই ব্রিজটা 1988 সালে জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় এবং যখন এই রেল ব্রিজটা সেই অবস্থায় ছিল না এবং রেল খুব একটা কানেক্ট ছিল না রামেশ্বরমের সাথে, তখন এই ব্রিজটাই একমাত্র ভরসা ছিল এই রামেশ্বরম দ্বীপের সাথে ভারতের মূল ভূখণ্ডকে কানেক্ট করা। এখানে তোমরা দেখো দুটো রেল ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু একবার যদি ভালো করে চোখ দিয়ে দেখা যায়, দেখো দুটো রেল ব্রিজের মাঝখানে আরেকটা ব্রিজ আছে। এই যে দেখো অনেকটা শেষাংশ দেখা যাচ্ছে, সেটি ছিল কিন্তু প্রথম ব্রিজ। সেই ব্রিজটি 1964 সাল 22শে ডিসেম্বর যে সাইক্লোনটা আসে, সেই সময় এই ব্রিজটি ধ্বংস হয়ে যায়। তার থেকে দুর্ভাগ্যপূর্ণ কথা ছিল, সেই ব্রিজটা যখন ধ্বংস হয়েছিল সেই সময় সেই ব্রিজের উপর একটি ট্রেনও ছিল, একটা প্যাসেঞ্জার ট্রেন ছিল। আর তার বেশি কিছু বলার নেই, আপনারা সকালে ধনুষকোটি দেখে নিয়েছেন কী অবস্থা, তাহলে এই প্যাসেঞ্জারগুলোর কী হয়েছে নতুন করে আর বলার কিছু নেই। এই ব্রিজটির পরে সেটি কিন্তু ব্রিটিশদের বানানোর ব্রিজ ছিল। তারপর এই ব্রিজটি যেটা সামনে দেখছেন পুরাতন ব্রিজটা, সেটা হয়েছিল, এটির নিজের লাইফ স্প্যান কমপ্লিট করার পরে এটাকে বন্ধ করে দেওয়া হয় এবং জাস্ট কয়েক মাস আগে নতুন ব্রিজটি ওপেন করা হয়। সো এখানে অ্যাকচুয়ালি 3টে ব্রিজ আছে, একটা ধ্বংস হয়ে গেছে, একটা ধ্বংস হবে, একটা নতুন। আমি দাঁড়িয়ে আছি যে পাম্বান ব্রিজ যেটা আছে একদম তার একদম মিডিলে দাঁড়িয়ে আছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে যেই রেল ব্রিজটা ছিল দুখানা, এইটা হচ্ছে সামনেরটা হচ্ছে পুরনো এবং ওইটা যেটা কিছু মাস আগে ইনোগ্রেট করা হয়। এবার দুটো ব্রিজের ফাংশন কি আছে, এই যে নতুন ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা যখন ওখান থেকে কোনো জাহাজ বা কোনো বড় নৌকা বলুন এইদিকে আসবে, তখন এই পুরো এই সেন্টারের যেই জয়েন্টটা আছে এটা পুরোটা ওপরে উঠে যাবে। ওই যেখানে দেখুন তার দেওয়া আছে, ওইটা থ্রুতেই জিনিসটা পুরোটা ওপরে উঠে যাবে। আর এই যে পুরনো ব্রিজটা ছিল, পুরনো ব্রিজটা এখানে শেপটা দেখতে পাচ্ছেন কার্ভ করা, দ্যাট মিন্স এই ব্রিজটা এইভাবে উঠতো আর ওই দিকটা ওইভাবে উঠতো। এই গ্যাপটা তৈরি হতে এইখান থেকেই বিভিন্ন বড় জাহাজ বলুন বা বড় নৌকা বলুন এই মিডিল থেকে ক্রস করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটাই যে সময়ের সাথে সমস্ত কিছু আপডেট হচ্ছে, তার সাথে ইন্ডিয়া নিজেকে ডেভেলপ করছে। ইভেন তুমি যদি আরেকটা জিনিস দেখো, এখানে এই ব্রিজটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে এখন, রাইট? এখানে এই বিমগুলো বার করা আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছিলাম, এই বিমগুলো বার করা আছে যখন মানে এর পরবর্তী প্ল্যান আছে এটা হচ্ছে 2 ওয়েতে ব্রিজগুলো হবে। সেকেন্ড মানে এটাতে কিন্তু এই যে পুরোনোটা যেটা আছে এটাতে কিন্তু মানে ডাবল ট্র্যাকের কোনো জায়গাই করা হয়নি। হ্যাঁ ওই ব্রিজটাতে কিন্তু ডাবল ট্র্যাকের একটা জায়গা ছেড়ে দেওয়া আছে। হ্যাঁ পরবর্তীকালে যখন আরও যখন উন্নতশীল হবে হ্যাঁ তখন হয়তো এমনও হতে পারে আমাদের এই রাম ব্রিজের উপর দিয়ে নেক্সট টাইম কোনো এক সময় হয়তো শ্রীলঙ্কা যাওয়া যেতে পারে, পসিবল হয়তো। মানে আমাদের যে ধার্মিক মনোভাবটাকে সেন্টিমেন্টটাকে আঘাত না করে হয়তো মাটির তলা দিয়েই বা টানেল করেই করে দেওয়া হলো, মানে দেয়ার আর লটস অফ পসিবিলিটি। এই নতুন পাম্বান রেলওয়ে ব্রিজটা যেটা আছে সেটাই 2025 সালের 6 এপ্রিল ইনোগ্রেট করা হয়। অ্যাকচুয়ালি এই টোটাল ব্রিজটা হচ্ছে 2070 মিটার লম্বা, আর এই 2070 মিটার লম্বা এই ব্রিজটা তৈরি করতে মোট খরচ হয়েছে প্রায় ধরে রাখুন 550 কোটি টাকার ওপরে। 100 বছরের লাইফলাইন মাথায় রেখে এই রেল ব্রিজটাকে বানানো হয়েছে। ইভেন এই যে জয়েন্টের ব্যাপার যেটা আমি দেখালাম, যে জিনিসটা পুরোটাই ওপরে উঠে যাবে, এইটার হাইট যখন মানে কোনো বড় জাহাজ বা কোনো বড় বোট যখন এর ভিতর দিয়ে আসবে, এটা প্রায় 17 মিটার ওপরে উঠবে। উন্নত মানের স্টেনলেস স্টিল দিয়ে এবং অত্যাধুনিক টেকনোলজির সাথে এই ব্রিজটাকে যে বানানো হয়েছে, যে এই ব্রিজের ওপর দিয়ে প্রায় 75 থেকে 80 কিলোমিটার স্পিডে একটা ট্রেন ক্রস করতে পারে। রামেশ্বরমের মন্দির থেকে শুরু করে রামেশ্বরমের যা সাইট সিন ছিল সমস্ত কিছুই আমরা কভার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন দ্য 26 অরিজিনাল। আবার দেখা হচ্ছে নেক্সট